আমাদের এই কোর্সে যেটা বেসিকলি শিখবো আমরা সেটা হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর আদ্যোপান্ত বিষয়পাতি, সে কিভাবে চলে থেকে শুরু করে তার কোন ধরনের জিনিস কিভাবে হ্যান্ডেল করা হয়, মাইক্রোপ্রসেসর বানানোর সময় আমার মাথায় কি কি খেয়াল রাখতে হবে, অলরেডি যেসব কোম্পানি মাইক্রোপ্রসেসর বানাচ্ছে তারা কি চিন্তা ভাবনা করে মাইক্রোপ্রসেসর বানায়, হোয়াট ইজ দ্য গোল। আমাদের একটা মানে জেনারেল কথা বলে রাখি, মাইক্রোপ্রসেসরের গোল হচ্ছে সবসময় সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ আউটপুট দেওয়া, এটাকে বলা হয় থ্রুপুট। ঠিক আছে, এই যে টার্মটা হয়তো আপনারা এখনো শুনেন নাই, এটা আসবে সামনে। থ্রুপুট মানে হচ্ছে মানে ম্যাক্সিমাম আউটপুট ইন দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম। এটা যত বেশি হবে অ্যামাউন্ট অফ আউটপুট ইন দ্য ইউনিট অ্যামাউন্ট অফ টাইম, সেটাকে বলা হয় থ্রুপুট। তো আমাদের টার্গেট হচ্ছে এই থ্রুপুটটাকে যত পরিমাণ পারা যায় বাড়াইতে হবে। এন্ড এটার জন্য যাবতীয় যত মেজারমেন্ট নেওয়া উচিত, যত আলাদা আলাদা ডিভাইস, কন্ট্রোলার, ইন্টারফেস তৈরি করা উচিত, আমরা ওয়ান আফটার ওয়ান সবগুলাই ইন্টিগ্রেট করতে থাকবো এবং তৈরি করতে থাকবো। দিস ইজ হাউ মাইক্রোপ্রসেসর ইন্ডাস্ট্রি ওয়ার্কস। তো এখন আমরা যেই থট নিয়ে পড়াশোনা করি, দিস ইজ অ্যাকচুয়ালি ফ্রম দ্য 1990s, তাও বলবো না আরো আগের, কারণ যখন এই সকল প্রসেসর বাজারে মাতামাতি করতেছিল যেগুলো এখন আমরা পড়তেছি, তখন এগুলা নিয়ে পড়লে আমরা অনেক আগায় যেতাম। তো মজার বিষয়, বাংলাদেশে প্রথম কম্পিউটারই আসছে মনে হয় 1990 সালের দিকে বা একটু আগে পরে। দ্যাট ওয়াজ নট গুড ইনাফ। সো এই জন্য বলা যায় না যে এগুলা পড়লে আমরা খুব লেটেস্ট জিনিসপাতি জানতে পারবো, একদমই না। লেটেস্ট জিনিসপাতি জানতে হলে সেটা আমাদের কষ্ট করে জানতে হবে। উই হ্যাভ টু সার্চ থ্রু দি ইন্টারনেট ফর নিউ আর্কিটেকচার্স, নিউ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, বা নিউ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলবো না, নিউ ইনস্ট্রাকশন সেটস এন্ড হাউ দে ওয়ার্ক অন। তো এনিওয়েজ, আমাদের মূল যে প্রসেসরটা সবগুলার মাদার সেটা হচ্ছে ইন্টেল 8086, এবং এইটার পর থেকে ইন্টেল x86 একটা আর্কিটেকচার আছে। আপনারা সবাই কম বেশি জানেন যে ক্রস 86 বা এক্স লিখে 86 একটা আর্কিটেকচার আছে, যেটা কম বেশি সবার কম্পিউটারে পাবেন, 64 বিট হোক 32 বিট হোক। x86 মূলত 32 বিট আর্কিটেকচার ছিল। তো যদি একটু আমরা দেখি যে আমাদের এই ইয়েতে মাইক্রোপ্রসেসরের আরে ইয়ে আরে কি কি বলে আরে ডেফিনিশন থেকে শুরু করে মাইক্রো কন্ট্রোলার এন্ড হাউ। আচ্ছা ভাই, আপনি চিল্লাফাল্লা করতেছেন, করেন এত লাউডলি কেন? সো যেটা বলতেছিলাম, আমাদের কম্পিউটারের কাজ হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে ডেটা প্রসেসিং আর একটা হচ্ছে ডেটা স্টোরেজ। তো যদি ওভারঅল ভিউ থেকে দেখেন, ডেটা প্রসেসিং এবং ডেটা স্টোরেজের বাইরে কম্পিউটারের কোনো আলাদা কাজ নাই। সরি, একটু আমার হাঁচি আসা শুরু হয়ে গেল। এখন কথা হচ্ছে, একটা কম্পিউটার যে এই দুইটা কাজ করে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস দ্যাট হি ইউজেস? First of all, we will need a CPU for processing. Then we will need a memory for whatever we are processing. We have to keep it somewhere and then bring it back for using, and then again store it for a while, then again take it back. যতক্ষণ লাগবে, যতক্ষণ দরকার হবে, আমি এটা ওয়ান আফটার ওয়ান নিতে থাকবো। I will keep on taking these and giving। মানে একটা কথা হচ্ছে মেমোরিতে রিড এবং আরেকটা কথা হচ্ছে মেমোরিতে রাইট। যতক্ষণ আমার দরকার কাজ শেষ হওয়া পর্যন্ত ততক্ষণ করতে থাকবো। বাই দ্যাট টাইম কাজ যদি আমার কোনো আলাদা ইনপুট আউটপুট ডিভাইসকে ইনভলভ করে, সো তার সাথেও আমার অপারেশন সিমিলার, রিড এন্ড রাইট, এর বাইরে কিছু না। সো যদি এই তিনটা জিনিস আমার মেজর কম্পোনেন্ট হয়, ইনপুট আউটপুট মেমোরি এন্ড সিপিইউ, দ্য কানেক্টিং ওয়্যার, অথবা সোজা বাংলায় বলতে গেলে যে তার দিয়ে এরা যুক্ত থাকবে, এটাই হচ্ছে আমার সিস্টেম বাস। দ্য ওয়্যার দ্যাট কানেক্টস দিস থ্রি ইজ কল্ড দ্য সিস্টেম বাস। এখন সিস্টেম বাস নিয়ে যাবতীয় কি বলে এটাকে জানার বিষয় বা নলেজ আমরা চ্যাপ্টার 2 তে গেলে পাবো। আপাতত আমরা একটু সিপিইউ নিয়ে ফোকাস করব। সিপিইউ কে আমরা বলি হচ্ছে আপনার মাইক্রো প্রসেসর। অনেকেই বলে ফেলি যে হ্যাঁ সিপিইউ মানেই মাইক্রো প্রসেসর। অ্যাকচুয়ালি এগুলা টার্ম ভাইস ভার্সা হিসাবে একটার জায়গায় অন্যটা ইউজ করা যায়, ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায়, বাট অ্যাকচুয়ালি জিনিসটা সেম না। আমরা যখন বলবো মাইক্রো প্রসেসর, এটা অ্যাকচুয়ালি একটা আইসি। ঠিক আছে, আইসি কেন? এটা একটা ইন্টিগ্রেটেড সার্কিট, নট জাস্ট আ সিঙ্গেল পিস অফ প্রসেসর। এর ভিতরে আরো অনেক কিছু আছে। যদি কেউ জিজ্ঞেস করতে চান স্যার কি কি আছে, লুক এট দিস পিকচার, এটার ব্যাখ্যায় আমরা আসবো। দিস ইজ হোয়াট ইনসাইড, দিস ইজ হোয়াটস ইনসাইড আ মাইক্রো প্রসেসর। সো একটা মাইক্রো প্রসেসরের ভিতরে কিছু জিনিস থাকে, নট জাস্ট দ্য সিপিইউ। এবং যেহেতু আমরা এগুলাকে কখনো আলাদা করে পাই না, মানে আপনি চাইলে কখনো এরকম পাবেন না যে আচ্ছা সিপিইউর ভিতরে কন্ট্রোল ইউনিটটা বাইরে, মানে মাইক্রো প্রসেসরের ভিতরে সিপিইউটা আছে, কন্ট্রোল ইউনিটটা বাইরে, এরকম কোনো পরিস্থিতি কখনো আসবে না। কজ যখন যেখানেই আমার এক্সিকিউশন ইউনিটটা থাকবে সেখানে একটা কন্ট্রোল ইউনিট থাকবে।
তো এইরকম চিন্তা ভাবনা আমরা অলওয়েজ যদি ইন্টারচেঞ্জেবলি ইউজ করি, দিস ইজ আ মাইক্রোপ্রসেসর এন্ড দিস ইজ আ সিপিইউ, ইটস ফাইন, ইটস নেভার গানা ব্রিং এনিথিং রং। তো যদি একটু সিপিইউর কথাটা নিয়ে আর একটু ডিপ চিন্তা ভাবনা করি, এই টার্ম গুলা বা এই মাইক্রোপ্রসেসর, দিস থিংস অ্যাকচুয়ালি কেম আপ ব্যাক ইন দ্য আর্লি 1960s। তার আগ পর্যন্ত কম্পিউটারের একদম ডিরেক্ট যেটাকে বলা হয় ডিজিটাল কোনো প্রসেসর, মাইক্রোপ্রসেসর ছিল না। তার আগ পর্যন্ত প্রসেসর ছিল। কেউ যদি একটু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কাহিনী জানেন, এনিগমা মেশিনের এনকোডিং হ্যাক করার জন্য হচ্ছে যে কম্পিউটারটা বানানো হয়েছিল, দ্যাট ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট কম্পিউটার। আই থিংক বলতে গেলে অনেকেই বলে যে না এটা প্রথম কম্পিউটার না, আরো আগেও পাওয়া গেছে অনেক কিছু, বাট অ্যাকচুয়ালি বলবো যে ওইটা যদি তখন বানানো না যাইতো তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামানো যাইতো না এবং আজকের পৃথিবীতে আমরা এইভাবে থাকতাম না। দ্যাট কম্পিউটার ওয়াজ মেড অন ভ্যাকিউম টিউবস, যেখানে ভ্যাকিউম টিউব গুলো হচ্ছে আপনার প্রসেসর হিসাবে, প্রসেসরের ট্রানজিস্টর হিসেবে কাজ করেছে। আজকের দিনে যে জায়গায় ট্রানজিস্টর থাকে ওইখানে ছিল হচ্ছে ভ্যাকিউম টিউব। আপনাদেরকে আমি একটা ছোট্ট ইয়ে দেই, মুভি দেখার একটা ছোট্ট আমন্ত্রণ জানাই। আপনারা একটু এই মুভিটা দেখবেন, দি এনিগমা, মেবি মুভিটার নাম হয়তো অনেকেই দেখছেন। কেউ কি দেখছেন? কোনটা স্যার? দি এনিগমা নামে একটা মুভি ছিল। ইয়ে, বেনেডিক্ট কাম্বারব্যাচ হচ্ছে ওইটার ইয়ে থাকে, সায়েন্টিস্ট থাকে আর কি। এনিগমা মেশিনটাকে হ্যাক করার জন্য ওকে নিয়োগ করা হয় মিত্রবাহিনীর পক্ষ থেকে। আই থিংক মুভির নাম শুধু এনিগমা। না 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 না, শুধু এনিগমা না। ওকে, আমি স্যার খুঁজে এটা নামটা আপনাদেরকে কি জানাবো। দ্য থিং ইজ, ইমিটেশন এনিগমা গেম মেশিনটা মেবি। কি চিনেন আপনারা? ইমিটেশন গেম। না স্যার। তারা তো বিশ্বযুদ্ধের ইতিহাস জানেন না। হিটলার তার কোড গুলা যে কোথায় আক্রমণ করবে, কোথায় একটু স্থিরভাবে ওই জায়গাটার নিয়ন্ত্রণ নিয়ে বসে থাকবে, হোয়াট এভার দ্য কমান্ডস ওয়্যার দ্যাট হি ইউজ টু গিভ, কমান্ড দিতে হচ্ছে ও রেডিও ওয়েভ দিয়ে, এবং রেডিও ওয়েভ গুলা হচ্ছে আপনার এনক্রিপ্টেড থাকতো, এবং এই এনক্রিপশনটা করা হয়তো হচ্ছে এনিগমা মেশিন দিয়ে। আপনারা একটু ছোট্ট করে দেখাই, এটা খুবই মজার একটা জিনিস যে কিভাবে একটা মেশিন এতটা স্ট্রং হয়ে যায়। এটা তো দেখতে পাচ্ছেন আশা করি আমার গুগল ক্রোমটা। এই এনিগমা মেশিন হচ্ছে ওর এনকোডিং ডিভাইস ছিল, ঠিক আছে? এটা এখনো দুই চারটা পাওয়া যায় যেটা হচ্ছে আপনার মানে কাজ করে আর কি। এবং এই এনিগমাটা তার ব্যবহার করা ডিভাইস ছিল। এই যেখানে এক্স ওয়াই জেড এবিসিডি দেখতে পাচ্ছেন, এগুলাকে হচ্ছে এনকোডিং করলে এখানে একটা মেসেজ পাওয়া যায়। এই যে উপরে একটা রোলার আছে দেখেন, এই যে এই রোলারটা যেখানে ঘুরে, যেখানেও দেখা যাবে ভালো করে। তো এখানে কোডটা উঠতো, আপনি যদি এ চাপ দেন এখানে একটা বাতি জ্বলবে, এখানে একটা বাতি জ্বলবে, এবং সেটা দাঁড়াবে এই বরাবর। মানে দ্য থিং ইজ লিটল বিট কমপ্লিকেটেড টু ইউজ। আমি অতটা জিনিয়াসও না যে আমি এটা দেখে বুঝে যাব, আমি এটা হাতে কখনো পাই নাই। এবং এই জিনিসটা দিয়েই হচ্ছে ও তার যে সকল মানে যুদ্ধের কলা কৌশল বা যুদ্ধের নির্দেশ আদেশগুলা দিত, সেগুলো হচ্ছে ও এটা দিয়ে এনক্রিপ্ট করতো, হিটলার। এইটা দিয়ে এনক্রিপ্ট করে পাঠাইলে কথা ছিল যে ধরেন আপনি যদি একটা মানুষকে দেন যে এইটার যে যতগুলা কম্বিনেশন সম্ভব সবগুলা ইউজ করে কোডটা হ্যাক করার জন্য, তার হচ্ছে কয়েক 1 মিলিয়নের উপরে বছর লেগে যাবে। মানে আমি তার বিশাল একটা সময় লাগবে, যতদিন হয়তো পৃথিবীও আর থাকবে না। এবং তখন ইভেন এটাও চিন্তা করা হয় যে কয়েকটা মানুষ, কয়েকটা সায়েন্টিস্ট বা কয়েকটা ম্যাথমেটিশিয়ান বসায় দেই। ম্যাথমেটিশিয়ান বসায় দেওয়ার পরেও যত সময় আপনার এটা উদ্ধার হইতো ততক্ষণ ওই কাজ হয়ে গেছে, ওই কোডের আর তখন ভ্যালু নাই। লাস্ট পর্যন্ত একটা সায়েন্টিস্ট, তার নামটা আমি ভুলে গেছি, আমি ওই মুভিটা যদি আপনাদের কখনো দেই এটা পাবেন, সে হচ্ছে একটা প্রস্তাব দেয় যে দেখেন এটা বের করার একটা মেশিন বানানো সম্ভব। তখনই হচ্ছে প্রথম কম্পিউটারটা বানানো হয় ইউজিং ভ্যাকুয়াম টিউবস, যেটা প্রসেসর হিসাবে কাজ করে, এবং ফাইনালি সেইটা দিয়ে হচ্ছে এই এনিগমার কোডগুলা হ্যাক করা হইতো। ওই হ্যাক করার ফলে রিট্রিভ করা মেসেজগুলা দিয়ে মিত্রপক্ষ বুঝে যেত কোথায় কোন জিনিস হিটলার লুকায় রাখছে, মানে কোথায় তার বেস গুলা আছে। এবং তাদের সবচেয়ে বড় ভুল ছিল এই হিটলারের, সে প্রত্যেকটা মেসেজের নিচে লাস্টে লিখতে হচ্ছে হাই হিটলার। এবং এই হাই হিটলারটা যদি কোনোভাবে বের করা যাইতো, কিভাবে হচ্ছে এইচ এর জন্য কি, ইমিটেশন গেম, হ্যাঁ অ্যালান টিউরিং, রাইট রাইট রাইট, মুভির নাম ঠিক আছে, এইটাই এটাই, অ্যালান টিউরিং। এই অ্যালান টিউরিং এর নামে হচ্ছে আপনারা সামনে আরেকটা জিনিস পাবেন, টিউরিং টেস্ট। তো এই দিস ইজ দ্য গাই অ্যালান টিউরিং, যে হচ্ছে এই জিনিসটা বানাইছিল। এখন কথা হচ্ছে এই জিনিসটা যে আপনার এভাবে কাজ করে, এই হাই হিটলারটা যদি বের করে নিয়ে আসা যায় যে এইচ এর জন্য কি, আই এর জন্য কি,
হিটলারের বানানে বাকি টি এর জন্য কি হবে, এটার জন্য কি হবে, সেটার জন্য কি হবে, এগুলো যদি একটু ব্যাক ট্র্যাকিং করা যায় তাহলে কিন্তু পুরো মেসেজটাই বের করে ফেলা যাবে। বিষয় হচ্ছে এই কারণেই হিটলারের মেসেজগুলো ডিকোড করা সম্ভব হয়েছে কম্পিউটার দিয়ে, তা না হলে কম্পিউটার পাগল হয়ে যাইতো। কারণ ওই লেভেলের ক্যালকুলেশন যদি এখনকার আপনি লেটেস্ট কম্পিউটার গুলো তো ছাড়েন, কয়েক ঘন্টার আগে ইভেন হয়তো একদিনের উপরও লাগাই দিবে, মেসেজ ডিক্রিপ্ট করতে পারবে না। বুঝাইতে পারছি বিষয়টা? সো এই এনিগমা মেশিনটা হচ্ছে সেই জিনিস ছিল, এবং যেটার কারণে বলতেছিলাম এর আগ পর্যন্ত আসলে এই 1960 এর আগ পর্যন্ত যত ধরনের কম্পিউটার ছিল মোস্টলি সব ছিল হচ্ছে আপনার মেকানিক্যাল কম্পিউটার, ডিরেক্টলি ইলেকট্রিক্যাল ট্রানজিস্টর বেসড মাইক্রোপ্রসেসর তখনও ছিল না। আর অনেস্টলি সেইং ট্রানজিস্টরের আবিষ্কার আপনার গোটা এই ইন্ডাস্ট্রিটাকে বদলাই দিছে। জাস্ট দি রেভলিউশন অফ ট্রানজিস্টর, সবকিছুতে ট্রানজিস্টর ঢুকে গেছে তখন। সুইচে এখন ট্রানজিস্টর ঢুকে গেছে, আপনার ফোনের ভিতরে ঢুকে গেছে। ইন সাম কেসেস মানে আপনি একটা ট্রানজিস্টর ছাড়া কোনোদিন বের হন না, খেয়াল করে দেখেন আপনি একটা ট্রানজিস্টর ছাড়া কখনো বের হন না। ইউ হ্যাভ ইট ইন ইউর পকেট এট লিস্ট। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সিপিইউ ইন্ডাস্ট্রি গুলা তখন থেকেই চেষ্টা করা শুরু করে যে কিভাবে মানে পুরো পৃথিবীতে মাইক্রোপ্রসেসরটাকে একটু ইয়ে করা যায়, এটাকে কি বলে, মানে একদম সবার দৈনন্দিন ব্যবহার্য জিনিসে নিয়ে আসা যায়। এবং এই জন্য হচ্ছে স্টিভ জবস এর আইডিয়া মেরে দিয়ে বিল গেটস প্রথম ইউআই বেসড কম্পিউটার সিস্টেম বানাইছিল। এবং মজার বিষয়, বিল গেটস এটাও বলছিল 1985-86 দিকে যে ইটস ভেরি ইন্টারেস্টিং টু থিঙ্ক অর ইমাজিন হোয়াট পিপল উইল বি ডুইং দিস উইথ দিস কম্পিউটার্স ইন 30 ইয়ার্স। 30 বছর পরে মানুষ এই কম্পিউটার গুলা নিয়ে কি করবে। এখন মানুষ ফটোশপ করে বানরের গলায় মুক্তার হার চড়ায়। যাই হোক, আমি এটা একটা মিম বললাম আর কি, যেটা আজকে দেখছি ফেসবুকে। তো বিষয়টা হচ্ছে খুবই মজার যে মানুষ তখন চিন্তা ভাবনা শুরু করে যে কিভাবে মানুষ বলবো না, প্রসেসর ইন্ডাস্ট্রি চিন্তা করা শুরু করে কিভাবে তখন মানুষের দৈনন্দিন ব্যবহার্য জিনিসে মানে কম্পিউটার নিয়ে আসা যায়। এবং দেখেন হিয়ার ইট ইজ, অনেকগুলা ইন্ডাস্ট্রি একসাথে কোলাবোরেট করার ফলে আজকের দিনে হচ্ছে আমরা এখন কম্পিউটার ছাড়া চলতে পারি না। তো এখানে কিছু হালকা পাতলা নলেজ আছে, একটু দেখতে পারেন। আমরা মেইন জিনিসে চলে যাই, আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে কি কি জিনিস আছে। এর ভিতরে তিনটা ইউনিট থাকে, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট এবং ইনস্ট্রাকশন ডিকোডার, দিস ওয়ান, এবং তার পাশাপাশি থাকে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং তার পাশাপাশি থাকে হচ্ছে ইউনিট অফ রেজিস্টার্স। তো কন্ট্রোল ইউনিট এবং ইনস্ট্রাকশন ডিকোডার এটা নিজে থেকেই বলতেছে তাদের কাজটা কি। প্রথম কাজ হচ্ছে কন্ট্রোল ইউনিটের সকল ধরনের সিগন্যাল, সকল ধরনের আম, থেকে কি বলবো ইন্টারাপশন প্রসেসিং কন্ট্রোল করা। কেন কন্ট্রোল করবে? কারণ যদি কেউ কন্ট্রোল না করে একটা সিঙ্ক্রোনাইজড ওয়েতে আমার সম্পূর্ণ মাইক্রোপ্রসেসর এক্সিকিউশন হবে না। দেখা গেছে রিড করে বলছে 10 বাড়ায় লিখতে, কিন্তু দেখা যাবে যে আগে 10 বাড়ায় লিখছি তারপরে রিড করতেছি। যদি সিগন্যাল গুলার সিঙ্ক্রোনাইজেশন হারায় যায় তখন এরকম পরিস্থিতি দাঁড়াবে। এবং এই সিগন্যাল সিঙ্ক্রোনাইজড রাখার জন্যই হচ্ছে ক্লক নামে একটা জিনিস চালু করা হয়। ক্লক হচ্ছে আপনার, যেটাকে আপনারা প্রসেসরে ক্লক রেট বা গিগাহার্টজ বলে জানেন, প্রসেসর কত গিগাহার্টজ এর। অ্যাকচুয়ালি ইটস দ্য সিঙ্ক্রোনাইজার দ্যাট ইজ ইউজড ফর ডুইং এভরিথিং। দেন আসে হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোডার। এখন ইনস্ট্রাকশন ডিকোডার হচ্ছে বা ইনস্ট্রাকশন ডিকোডিং যদি আমরা বলি, দিস ইজ দ্য পার্ট অফ মানে this is one of the four parts of executing or performing a task or instruction। মানে একটা ইনস্ট্রাকশন যখন মাইক্রোপ্রসেসর কাছে যায় এক্সিকিউট হওয়ার জন্য, কাজটা করার জন্য, ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার 4টা ধাপের মধ্যে একটা হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোড, এবং এটা সেকেন্ড ধাপ। মজার ব্যাপার হচ্ছে কেন সেকেন্ড ধাপটা এখানে এর মধ্যে রাখা, কারণ ইনস্ট্রাকশন না বুঝলে কন্ট্রোল সিগন্যাল গুলা কি হবে সেটা তো বোঝানো মুশকিল। সেটা যদি আমি এখন আগে ভাগে না বুঝি, কন্ট্রোল দিয়ে আমি মানে আমি তো ওইভাবে কন্ট্রোল করতে পারবো না কিভাবে আমার সিঙ্ক্রোনাইজেশনটা দাঁড়াবে। এখন দেখা গেছে কিছু ইনস্ট্রাকশন লম্বা, এখন আপনারা দেখবেন আমরা যখন ইনস্ট্রাকশন তৈরি করা শিখবো চ্যাপ্টার 5-এ, 3 ধরনের ইনস্ট্রাকশন পাবো, কিছু হচ্ছে 24 বিটের, কিছু 32 বিটের, কিছু 16 বিটের। এখন প্রসেসর হচ্ছে আমার 16 বিটের, সে কিভাবে 24 বিটের ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, তার জন্য তো একটা ডিফারেন্ট কন্ট্রোলিং সিস্টেম লাগবে। আবার যখন একটা 32 বিটের ইনস্ট্রাকশন আসবে, তার জন্য কিভাবে আপনার ইয়ে করা হবে, ইনস্ট্রাকশন ডিকোডার দিয়ে সিঙ্ক্রোনাইজেশন রেডি করা হবে। সো এই জিনিসগুলা আমি যদি ইনস্ট্রাকশন ডিকোড করার সময় আগে না জানি,
তাহলে কিন্তু আমি বুঝবো না যে এখন কার পরে কার কন্ট্রোল দিতে হবে, কার পরে কার কাছ থেকে ডাটা নেওয়া শুরু করতে হবে। বুঝা গেছে বিষয়টা? তো রাইট স্যার। এইটা জি এইটার স্যার। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের জানতে হবে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অর আমরা দুষ্টামি করে যখন ভার্সিটিতে পড়তাম বলতাম হচ্ছে কামলা। তো এই জিনিসটা, অ্যারিথমেটিক লজিক ইউনিট জিনিসটা, এটা কিন্তু অ্যারিথমেটিক এন্ড লজিক এরকম না, অ্যারিথমেটিক অর লজিক ইউনিট এরকম। এখানে একটা অবলিক দেওয়া আছে, খেয়াল করেন। মানে হচ্ছে তাকে দিয়ে আপনি যাবতীয় যোগ বিয়োগ গুণ ভাগ অ্যারিথমেটিক অপারেশনস করতে পারবেন। পাশাপাশি লজিক ইউনিটের কাজ হচ্ছে বড় ছোট সমান কিনা, আপনারা যেগুলা ইফ এলস দিয়ে দেখে আসছেন এই ধরনের জিনিসপাতিগুলা, এই দুইটাই ওরে দিয়ে করানো হয় বা ও করে দেয়, কম্প্যারিজনস এন্ড অপারেশনস। আর আরেকটা পার্ট হচ্ছে রেজিস্টার্স। এর কাজটা কি? এ হচ্ছে ভ্যারিয়েবল। আপনি যে একটা সি প্রোগ্রাম লেখা শুরু করেন, ইন্টিজার x ইকুয়ালস টু 5, x প্লাস ইকুয়ালস 2, x এর মান হয়ে গেল এখন 7। তো এই যে আপনি x এর মধ্যে একটা ভ্যালু রেখে দেন প্রোগ্রামিং শুরু করেন, তেমনি ভাবে মাইক্রোপ্রসেসর যখন অপারেশন পারফর্ম করে, এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিটটা অপারেশন পারফর্ম করে, কার উপরে করে? কোথাও তো ওগুলো রাখতে হবে। আপনাকে আমি একটা ম্যাথ করতে দিলাম, সেটা ক্লাস 1 2 হোক বা 11 12 এর হোক, ইউল নিড সাম পেপার আনলেস ইউ আর আ জিনিয়াস। তো পেপারে আপনি যখন জিনিসটা লিখে করবেন, উইদাউট দ্য পেপার ইউ ক্যান নট ডু দ্য ম্যাথ। তেমনি এখানেও যখন আপনি অপারেশন গুলা করবেন, কার উপর অপারেশন করবো? দিস ইজ জাস্ট অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট। এই জিনিসটা আমার এএলইউ, সেটা একটা ইলেকট্রিক সার্কিট। সেটা এমন কিছু না তার মধ্যে মেমোরি আছে, ওখানে আমি রাখলাম, দেন বললাম এই দুটো কম্পেয়ার করো। নো, ইটস নট নাথিং লাইক, ইটস নট এনিথিং লাইক ইট। যেটা হয় রেজিস্টারের ভিতরে, এই সেকশনটাতে আমার ভ্যারিয়েবলস থাকে, কিছু জেনারেল পারপাস থাকে, কিছু হচ্ছে স্ট্রেইনড পারপাস থাকে, মানে স্ট্রিক্ট পারপাস, যেটা এই কাজের জন্যই ব্যবহার হবে, এরকম অনেকগুলো জিনিস থাকে। অল টুগেদার দে ডু দ্য জব ফর হেল্পিং দি এএলইউ উইথ সাম স্পেস। এই রেজিস্টার গুলোর উপরেই হচ্ছে এএলইউ তার অপারেশন গুলা পারফর্ম করে। আই থিঙ্ক বুঝাইতে পারছি। এতক্ষণ পর্যন্ত যা বললাম সব কি ক্লিয়ার কিনা? স্যার। Is there any question? Question থাকলে একটু হাত উঠাবেন প্লিজ। ওকে, আই ডোন্ট সি এনি কোয়েশ্চেন, সো মুভিং অন। এখন মাইক্রোপ্রসেসরের কয়েক ধরনের ডিজাইন আছে। যেমন প্রথম যে মাইক্রোপ্রসেসরটা বাজারে আসে 1971 সালে, আমাদের স্বাধীনতার বছরে, ইন্টেল 4004। এটা পৃথিবীর প্রথম ফাস্ট সিঙ্গেল চিপ সিপিইউ ছিল, এবং এটা একটা 4 বিটের প্রসেসর ছিল, এবং ইনস্ট্রাকশন ছিল 45টা। ইনস্ট্রাকশন বলতে কি বোঝায়? আপনাকে যদি আমি এখন কোনো কাজ করতে বলি, যেমন ধরেন হচ্ছে আমাকে একটু, মানে আমি আপনার ক্লাসে, মানে আমরা এখন ফিজিক্যালি অ্যাটেন্ড করতেছি আমাদের লেকচার। এখন যদি আমি বলি যে ভাই একটু একাডে যেয়ে বলবেন আমাকে অ্যাটেন্ডেন্স শিটটা দিতে, সিআর কে বললাম। তো সিআর দৌড়ে গেল, গিয়ে বললো যে হ্যাঁ অমুক স্যার অ্যাটেন্ডেন্স শিটটা চাইছেন স্যার আমাদের ক্লাসে। তো একের থেকে হয়তো আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারে যে যে আপনি কি চাইছিলেন? হ্যাঁ, দিয়ে দিল। আর নাহলে হয়তো ডাইরেক্ট দিয়ে দিল, বা আমি আগেই বলে গেলাম যে একটা স্টুডেন্ট পাঠাই দিব, দিয়ে দিন ওর কাছে। আচ্ছা, তো সে আবার নিয়ে চলে আসলো। এখন একটা জিনিস দেখেন, এই যে তাকে আমি একটা কথা বলছি, কি বলছি? যে অ্যাটেন্ডেন্স শিটটা নিয়ে আসেন ওখান থেকে। তাকে ফার্স্টে বুঝতে হবে যে আমি কি কাজ দিছি। সেকেন্ড, তাকে জানতে হবে কিভাবে ওইখানে হাইটে যাইতে হয় বা দৌড়ায় যাইতে হয়। থার্ড, কথা বলতে জানতে হবে, গিয়ে বলতে হবে আমি এটা নিতে আসছি। ফোর্থ, সে নিয়ে আবার ব্যাক করবে আমার কাছে। এখন এই যে চারটা কাজ মিলায়ে সে আমার একটা কাজ করে দিল, সেটা হচ্ছে আমাকে অ্যাটেন্ডেন্স শিটটা এনে দিল। এইটা হচ্ছে তার ইনস্ট্রাকশন। এই যে সে চারটা কাজ করতে জানে, এগুলা হচ্ছে তার ইনস্ট্রাকশন। এখন একটা সিপিইউ কে যদি আমি বলি যে ডু দিস সাম, এই যোগটা করো, ওর কিন্তু জানতে হবে যোগ কেমনে করে। বা যদি জাস্ট এতটুকু বলি সাম এ এন্ড বি, এটা যদি সে করতে পারে, দ্যাট মিন্স এটা ওর একটা ইনস্ট্রাকশন। কথাটা বুঝাইতে পারলাম? হোয়াট ইজ অ্যান ইনস্ট্রাকশন? Yes, স্যার। বাট এখানে 45 বলতে কি বোঝাচ্ছে স্যার? এইরকম 45টা কাজ সে করতে পারে, যেগুলো ডিফাইন্ড। তো আসবে, আস্তে আস্তে আসবে 45টা কাজ বলতে সে কি বুঝাচ্ছে, 45টা কাজ কি, আস্তে আস্তে আসবে, সবই আসবে, ডোন্ট ওয়ারি, জাস্ট কিপ মুভিং আমার সাথে। দেন আরেকটা জিনিস বললাম, এই যে ধরেন আপনি জানেন কিভাবে দৌড়াইতে হবে, কথা বলতে হবে, গিয়ে নিয়ে আসবেন, সবকিছু বুঝলেন, ফাইন। এখন কথা হচ্ছে এই ধরনের ডিজাইনের কয়েকটা টাইপ আছে। যেমন আমি যদি কথাটা অনেক বড় বলি, সাপোজ একটা প্যারাগ্রাফ দিয়ে বললাম এই কাজটা করেন,
সেটা অনেক বড় হবে বোঝার জন্য, কিন্তু ওই জিনিসও যদি কম্পিউটারকে দেই, সে যদি পারে তাহলে বলবো যে তার ক্যাপাসিটি বেশি। তো ইন্টেল 4004 ছিল পৃথিবীর প্রথম মাইক্রোপ্রসেসর বলতে গেলে, এবং তার ইনস্ট্রাকশনের লেন্থ ছিল 4 বিট, মানে ওরা যদি কোনো কাজ করতে বলেন সে সর্বোচ্চ কাজ করতে পারবে হচ্ছে আপনার 4 বিট লেন্থ কোনো কি বলে এটাকে ইনস্ট্রাকশনের। কিন্তু যখন দিন গেল, আস্তে আস্তে কাজের পরিক্রমা বাড়লো, প্রসেসর দিয়ে প্রসেসর বাড়ানো শুরু হইলো, 8 বিট, 16 বিট, 32 বিট ডিজাইন ওয়ান আফটার ওয়ান চলতেছিল, এন্ড ফাইনালি 64 বিটও আসে ইজিলি, যেগুলো এখন আমাদের কম্পিউটার গুলো চলতেছে। মাল্টি কোর ডিজাইনও আছে, এন্ড অ্যাডিশনালি রিস্ক সিস্ক তো আছে। এটা নিয়ে মনে হয় গতদিন অনেক কিছু বলেছিলাম, আপনারা হয়তো তখন খেয়াল করছিলেন বা শুনছিলেন। এই যে ইনস্ট্রাকশন সেট, আপনাদেরকে গতদিন আশা করি রিস্ক এবং সিস্ক নিয়ে অনেক কথা বলছিলাম, অ্যাপলের M1 চিপ নিয়ে কথা বলছিলাম, আপনাদের মনে আছে কি? Yes, কারা sir. কারা ছিলেন ওই ক্লাসে? যারা যারা ছিলেন তাদেরকে বলি, একবারে বুঝে যাবেন এই ইনস্ট্রাকশন জিনিসটা কি। ওই যে বলছিলাম যে 90টা কাজ সহজ, 10টা কাজ কঠিন, 90টা কাজ সহজভাবে করার জন্য সহজভাবে যে সকল কাজ সাজাইছি, এইটা দিয়ে হচ্ছে আমার রিডিউস ইনস্ট্রাকশন সেট। এই যে কাজগুলো সাজাইছি বা যেভাবে করার কথা বলতেছি, দ্যাট ইজ দি ইনস্ট্রাকশন। এখন যদি একটা ইনস্ট্রাকশন আপনাদের দেখাই আমি, ইটস ভেরি সিম্পল, নাথিং ডিফিকাল্ট। এই যে দিস আর ইনস্ট্রাকশনস, যেমন এ রেজিস্টারের মধ্যে 21 মুভ করো, বা আমরা সোজা কথা যখন বলি যে ইন্টিজার x ইকুয়ালস টু 21, এখানে ক্ষেত্রে বলতে গেলে ধরেন ইন্টিজার a ইকুয়ালস টু 21, ওইটা যে কথা সি প্রোগ্রামিং এ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা ইনস্ট্রাকশনে মুভ ইনটু a 21 ইন হেক্সাডেসিমাল, একই কথা। দিস ইজ অ্যান ইনস্ট্রাকশন। সো দিস ইজ ওয়ান ইনস্ট্রাকশন টাইপ, দিস ইজ অ্যানাদার ওয়ান অ্যাড করতে বলছি, দিস ইজ অ্যানাদার ওয়ান স্টোর অ্যাকুমুলেটর, দিস ইজ অ্যানাদার ওয়ান হল্ট। এখানে 4টা ইনস্ট্রাকশন বলা আছে out of 170। বুঝা গেছে কথাটা? Right, sir. ওকে, নাইস। সো মুভিং আপ, আমাদের আগের জায়গাতে ফেরত যাই। সো আমাদের অনেক ধরনের আর্কিটেকচারাল ডিজাইন আমরা মোটামুটি জানি, শুনি, দেখলাম। যেটা নিয়ে নিচে আমরা দেখছি দিস ইজ ফ্রম ইন্টেল, সো আই এম গোনা অ্যাজিউম দিস ইজ ফ্রম সিস্ক, মানে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, সরি কম্পিউটার। সো যদি একটু দেখি আমার মাইক্রোপ্রসেসরের পাশাপাশি আর কি জিনিস আছে যেগুলা নিয়ে মাঝে মধ্যে মাইক্রোপ্রসেসরের সাথে একটু দ্বন্দ্ব লেগে যায়, সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলারে কি হয়, এটা একটা ইন্টিগ্রেটেড সার্কিট যেটা কোনো একটা পার্টিকুলার কাজের জন্য ডেডিকেট করা থাকে। যেমন ধরেন আপনার রিমোটটা, টিভির রিমোট, ইটস আ মাইক্রো কন্ট্রোলার, কজ এটাতে আপনি সিপিইউ, র্যাম, রম, এভরিথিং ইজ দেয়ার, আপনার কোনো কিছু বাদ নাই, এভরিথিং ইজ দেয়ার, বাট জাস্ট হি ইজ দেয়ার টু কন্ট্রোল ইউর টিভি, নাথিং মোর। সো ইটস আ মাইক্রো কন্ট্রোলার। এর ভিতরে আপনি সম্পূর্ণ কম্পিউটার ইকুইপমেন্টস পাবেন, মানে সেই আইও, মেমোরি, সিপিইউ, সিস্টেম বাস, এভরিথিং ইজ দেয়ার, বাট ইটস পারফরম্যান্স ইজ লিমিটেড টু ওয়ান টাস্ক অনলি, অর ওয়ান ডেডিকেটেড টাস্ক অনলি। বুঝে গেছে কথাটা? তো এটাকে কখনো আমরা ওইটার সাথে মিলাবো না। আর যদি একটু স্পেসিফিক কিছু এক্সাম্পলস দেখতে চাই, এখানে প্রচুর পরিমাণে আপনার এক্সাম্পলস আছে, এবং এগুলা কিন্তু স্টিল টুডে ইউজ হয়। আপনি মনে করেন না যে মাইক্রো কন্ট্রোলার এই 1985 সালে বা 80 সালে বানানোর পরে আর বানানো হয় নাই, নো, নাথিং লাইক দ্যাট। এখনো বানানো হয়, এবং ছোটখাটো যে সকল ডিভাইস আপনি ইউনিভার্সিটিতে এখানে ওখানে দেখেন ইউজ হচ্ছে, মোস্ট অফ দেম আর মেড অফ দিজ মাইক্রো কন্ট্রোলার্স। যেমন আপনারা ভার্সিটিতে, যদি আমি জানি না আপনারা হয়তো 4th বা 5th সেমিস্টার, কোন সেমিস্টারে আছেন আপনারা? Yes, sir. Fourth. Fourth, Fourth, আচ্ছা। fifth, এরকম। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আপনারা তো দেখছেন যে টিচারদের একটা থাম্ব দিয়ে অ্যাটেন্ডেন্স দেওয়া লাগে যখন ভার্সিটিতে ঢুকে, খেয়াল করছেন কি? Right, sir. হ্যাঁ, Right, ওইটা sir. ওইটার ভিতরে কিন্তু প্রচুর মাইক্রো কন্ট্রোলার্স আছে। প্রচুর বলতেছি কারণ একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে, একটা টাইম স্ট্যাম্প স্ক্যান করে, আবার বড় সড়ো একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে সবগুলাই হবে। এটা আরবি স্যারকে জিজ্ঞেস করবেন যে স্যার ওখানে কি কি কন্ট্রোলার থাকতে পারে। আরবি স্যারকে চিনেন? জি, স্যার। জি স্যার। হ্যাঁ, উনাকে জিজ্ঞেস করবেন যে স্যার ওর ভিতরে কি কি থাকতে পারে। ভাই খুব ভালো নলেজ রাখেন, বলে দিবেন ওগুলো আপনাদেরকে। তো যদি একটু এক্সাম্পলের পরে একটু ডিফারেন্সে আসি মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রোপ্রসেসরের সাথে। দিস ইজ দ্য মাইক্রোপ্রসেসর, দিস ইজ দ্য মাইক্রো কন্ট্রোলার। আই হোপ সবাই এটা জানেন, দিস ইজ দ্য সাইন ফর মাইক্রো, ইউনিভার্সাল সাইন। Yes, sir. ওকে, সো যদি একটু হার্ডওয়্যার আর্কিটেকচারে দেখি, আমার মাইক্রোপ্রসেসর হচ্ছে একটা সিঙ্গেল চিপ সিপিইউ, আর মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটা সিঙ্গেল চিপ আইসি। দিস আর টু দ্য মানে এগুলো খুব বেসিক কথা যে একটা আইসি একটা সিপিইউ। দেন আসা হচ্ছে মাইক্রোপ্রসেসরের সাথে আমার র্যাম এবং রমের যে রেশিও, এটা খুব হাই থাকে, কারণ র্যামের থেকে রম অনেক বেশি হয়। উল্টো মাইক্রো কন্ট্রোলারে রম র্যামের থেকে
ছোট হয়, মানে র্যাম বড় হয়। কারণ কি, বেশি হয়। একটা কথা বলে রাখি, তো রিয়েল হয় টাইম রম ছোট হয়। রিয়েল আপনি রম মানে রিড অনলি মেমোরি বুঝেন না, আমি বলবো এখানে এটাকে স্পেস বুঝিয়েন, মানে জায়গা। তো র্যাম কেন আমার মাইক্রো কন্ট্রোলারে বেশি লাগে, কারণ হচ্ছে রিয়েল টাইম প্রসেসিং অনেক বেশি, প্রচুর পরিমাণে ডাটা আমার এট দ্য সেম টাইম প্রসেসিং করে আউটপুট রেডি করতে হয়। যেমন আমি জাস্ট যে হচ্ছে নর্দানের নিচে একটা থাম দেই, সে আমার থাম দিয়ে ফার্স্টে রেকগনাইজ করে আমি কে, দেন হচ্ছে ওই টাইম স্ট্যাম্পটা টেবিলের মধ্যে সেভ করে রাখে যে আমি এতটার সময় আসছি। ঠিক আছে, এটা জাস্ট আমার ইনফরমেশন সেভ। আর যদি ওটা থেকে যখন ইনফরমেশন রিট্রিভ করা হয়, ওটা তো একটা ইন্টারনেট কানেকশন দিয়ে অ্যাড করা, তো যখন হচ্ছে আপনার ওইখানে আপনার ইয়ে করা হয়, এই মাসের শেষে ধরেন আমার অ্যাটেন্ডেন্স গুলা যাচাই বাছাই করে দেখা হয় যে আমি লেট আসছি কিনা, আর্লি চলে গেছি কিনা, তখন কিন্তু বিষয়টা দ্বারা এরকম যে এই প্রত্যেকটা পার্সনের ডাটাগুলা যেখানে সেভ করা ছিল সেখান থেকে আবার রিট্রিভ করে অন্য আরেকটা ডিভাইস বা প্রোগ্রাম চালায়, তখন দেখা হয় যে আচ্ছা কারো কোনো ডিফল্ট বা ফল্টিং আছে কিনা চেক করি। তো দেন ওই অনুযায়ী অ্যাকশন নিবে, হয়তো নোটিশ দিবে বা হয়তো ডেকে একটু বকা দিবে, হোয়াটএভার তাদের ইচ্ছা, বা এটা ইউনিভার্সিটির কনস্টিটিউশন। বাট দ্য থিং ইজ, যেখানে আপনি দেখতেছেন রিয়েল টাইম প্রসেসিং বেশি হচ্ছে, সেখানে অ্যাকচুয়ালি র্যামের থেকে রম বেশি দরকার হয় না, র্যাম লাগে বেশি। আর যার র্যাম বেশি সে কিন্তু কাইন্ড অফ বলতে গেলে অনেক কাজ এট দ্য সেম টাইম করতে পারে। এটা আপনাদের বোঝানোর মনে হয় না আমার প্রয়োজন আছে, কারণ এটা সবাই কম বেশি জানেন, র্যাম একটা বাড়াই দিলেই সিপিইউর পারফরম্যান্স প্রচন্ড ফাস্ট হয়ে যায়, বা অ্যাটলিস্ট 1.5 গুণ দ্রুত কাজ করা শুরু করে। তো যখন দেখি মানে আমি নিজেই কয়দিন আগে আমার ল্যাপটপের র্যাম বাড়াইছিলাম, মানে 1.5 টাইমস করছিলাম, 16 থেকে 24 এ নিয়েছিলাম। মানে আমি অ্যাকচুয়ালি অবাক হয়ে গেছি এরপরে যে মাই সিপিইউ ওয়াজ ল্যাগিং, আমি এটা বলবো। এখন প্রচুর পরিমাণে জিনিসপাতি একসাথে চালাই, বাট আমার পিসির খবর হয় না হোয়াটএভার গোয়িং অন। দেন এগেইন পড়ায় ফেরত আসি ভাই, একটু আওয়াজ করবেন না, কারো একজনের মাইকটা খোলা, সে একটু খচখচ আওয়াজ করতেছে, বিরক্তিকর। মেজাজ খারাপ হলে বের করে দিব। আই হোপ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। সো যেটা বলছিলাম, এরপরে আসা হচ্ছে হার্ডওয়্যার দিয়ে আপনার, মানে সরি, হার্ডওয়্যার আর্কিটেকচারে যে আমার কিভাবে এই জিনিসটা সম্পূর্ণরূপে রান করে। কেউ হয়তো এই জিনিসটা এখন বুঝবেন না যে ইন্টারাপ্ট কি, বাট ইন্টারাপ্ট ইজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট ড্রাইভ দ্য মাইক্রোপ্রসেসর। ইন্টারাপ্ট, তার পাশাপাশি ইনপুট আউটপুট, তার পাশাপাশি টাইমার, এবং টাইমারটা হচ্ছে এক্সটার্নাল। টাইমার জিনিসটা কি, ওই যে বললাম ক্লক সিগন্যাল দেওয়া হয়, যেটা দিয়ে সবগুলা কাজ একটার পর একটা, ইনস্ট্রাকশন একটার পর একটা সিনক্রোনাইজড ওয়েতে আগায়, সেটা হচ্ছে আমার টাইমার। এবং মাইক্রোপ্রসেসরের এই টাইমারটা এক্সটার্নাল থাকে, মাইক্রো কন্ট্রোলারের থাকে হচ্ছে ইন্টারনাল, মানে ও নিজে নিজের ক্লকটা তৈরি করে। এবং এখানে ইন্টারনাল আর এক্সটার্নালটা আমি তেমন কোন এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারবো না, এর কারণ হচ্ছে আপনি এতটুকু মনে রাখবেন, আপনার যে মাদারবোর্ড, সেটার মধ্যে একটা ছোট্ট সিমের বিচি আছে না, আপনার সিমের ওটার মতো ছোট্ট জায়গা আছে দেখবেন, ওটার উপর একটা কথা লেখা আছে, লেখাটা ভুলে গেছি, ওটার ভিতরে একটা কোয়ার্টজ ক্রিস্টাল থাকে, এবং ওই ক্রিস্টালের উপরে হচ্ছে আপনার একটা ইনফ্রারেড লাইট ফালানো হয়, এবং তখন হচ্ছে ওই কোয়ার্টজ ক্রিস্টালটা একটা ভাইব্রেশন দেয়, এবং সেটা একটা সিম্পল হারমোনিক মোশন, মানে সরল ছন্দিত স্পন্দন, যার বিস্তার সবসময় সমান থাকে আর কি প্রতিটা স্পন্দনে। তো এই জিনিসটা দিয়ে হচ্ছে আপনার ক্লক সিগন্যালটা তৈরি করা হয়, আর সেই ক্লক সিগন্যালের রেট অনুযায়ী আপনার সিপিইউর ক্লক রেট নির্ধারিত হয়। আচ্ছা, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরেরটা। আমি মাইক্রো কন্ট্রোলারেরটা শিওর না, মানে 100% শিওর না, তো আমি এটা নিয়ে আসলে আর ব্যাখ্যা দিতে পারলাম না, আমি আগায় যাই। আর মাইক্রোপ্রসেসরে আমার কোনো রিয়েল টাইম প্রসেসিং লাগে না, কজ আমি মাইক্রোপ্রসেসরের কাছ থেকে যখন মানে কি বলবো, ডাটা দেওয়া মাত্র তৎক্ষণাৎ কোনো আউটপুট আমি আশা করি না। কিন্তু মাইক্রো কন্ট্রোলার জিনিসটাই এরকম কাজের জন্য বানানো হয় যে রিয়েল টাইম রেসপন্ড না করতে পারলে ওর কোনো দরকার নাই। যেমন ধরেন আপনি যখন প্রিন্টারে প্রিন্ট কমান্ড দিচ্ছেন, 10 দিন পরে প্রিন্ট দিলে কি আপনি সেই প্রিন্টার রাখবেন? ভেঙে চুরে ফালাই দিবেন ততদিনে। তো 10 সেকেন্ড সে লেট করতে পারে, দ্যাটস এক্সপেক্টেড, বাট 10 মিনিট লেট করলেও আপনি তাকে রাখবেন না, কজ সেই ইনস্ট্যান্ট যে বিষয়টা, রিয়েল টাইম প্রসেসিং যে বিষয়টা, বা রিয়েল টাইম আউটপুট যে বিষয়টা, সে সেটা মেনটেন করে নাই।
দেন আসে হচ্ছে অ্যাপ্লিকেশন, কোথায় আমার মাইক্রোপ্রসেসর লাগে, মাইক্রো কম্পিউটার সিস্টেম, প্রসেসিং ইনফরমেশন, ফাইন। মাইক্রো কন্ট্রোলারের কাজই হচ্ছে ওদের দিয়ে কোনো কন্ট্রোল করা, মানে কাইন্ড অফ কথার সাথে কন্ট্রোল মিলেই যায় যখন আসে। আর ইনস্ট্রাকশন সেট, এইটা বানানোর জন্য প্রচুর কষ্ট হয়, কারণ মাইক্রোপ্রসেসর যেহেতু বড় বড় জিনিসপাতি নিয়ে কাজ করে, লিমিটলেস অ্যামাউন্ট অফ ডাটা নিয়ে কাজ করতে পারে, তার রেঞ্জ যেহেতু একটা ডাইভার্স, সেজন্য তার সবকিছুই এখানে অনেক মানে ইন্টেন্সিভ, এবং তার কাজ হচ্ছে সবসময় বড় বড় জিনিস, যেমন বাইট, ওয়ার্ড, পয়েন্টার, অ্যারে, এবং এই জন্য ওর ইনস্ট্রাকশন সেট বানাইতে অনেক টাইম লাগে, কারণ আমাদের অনেক কেস চিন্তা করতে হয় যে কিভাবে এটা করবে, সে কিভাবে ওই কাজটা করবে, এরকম পরিস্থিতিতে কি করবে, ওইরকম পরিস্থিতিতে কি করবে। দেন এন্ডিং, অরিং, জরিং ইন বিট লেভেল, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ কাজই করতেছে বাইট লেভেল, ওয়ার্ড লেভেল নিয়ে, সেখানে যদি আমি এখানে বলি 2 বিটে অর করো, তো এ সম্ভব না, কিন্তু কষ্ট বেশি হবে তখন। অন দি আদার হ্যান্ড যদি এইটাতে দেখি কন্ট্রোল ইন্টেন্সিভ, ওইটা প্রসেস ইন্টেন্সিভ। এটা কন্ট্রোল ইন্টেন্সিভ কেন? কারণ আমার কাজকর্ম সব হচ্ছে বিট এবং বাইট লেভেলে, সো অপারেশন হয় খুব ছোট ছোট আকারে। এই জন্য ওরে বানাইতেও আমার কম সময় লাগে, কারণ একটা জিনিস পার্টিকুলারলি কতগুলো এক্সেপশন আসতে পারে, কত ধরনের এরর তৈরি হইতে পারে। ছোট কাজের জন্য সেটা হিসাব করা সহজ, বড় কাজ হইলে, বিশাল কাজ হইলে ওইটা সম্ভব না সহজে। তো এই জন্য হচ্ছে ঝামেলা হবে তখন। দেন এন্ডিং, অরিং, জরিং ইন বিট লেভেল, দ্যাট উইল বি ডেফিনেটলি ইজি, কারণ কাজই হইতেছে আমার বিট এবং বাইট লেভেলে, এর উপরে কিছুতে না। সো মুভিং অন, যদি একটু দেখেন একটা ওভারঅল পিকচার, দিস ইজ হাউ দ্য মাইক্রোপ্রসেসর সিস্টেম লুকস লাইক, দিস ইজ দ্য মাইক্রো কন্ট্রোলার সিস্টেম। এন্ড দেখতে দেখে বুঝাই যাচ্ছে যে এখানে আমি যদি কিছু নষ্ট হয় খুলে চেঞ্জ করে ফেলতে পারবো, এটা অনেক কম্প্যাক্ট, সহজে চেঞ্জ করা যাবে না। অ্যাকচুয়ালিও তাই, মাইক্রো কন্ট্রোলারে কিছু নষ্ট হলে ওটা ঠিক করানো অনেক ঝামেলা। যদি বেশি কম্প্যাক্ট ডিভাইস হয় তাহলে তারও ঝামেলা, আপনি খুলতেও পারবেন না ঠিক মতো। And then comes the part assembly language. আমরা যে ইনস্ট্রাকশনের কথাটা বলতেছি, that is basically my assembly language. assembly language এ যতগুলা আমার মানে কি বলবো, যতগুলা কোড লেখার স্টাইল আছে, আমি সেই অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড থেকে শুরু করে লুপ, লেবেলিং, এভরিথিং, দোজ আর অ্যাকচুয়ালি মাই ইনস্ট্রাকশন টাইপস। ঠিক আছে, তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জিনিসটা আসে কই থেকে? যখন প্রথম একদম হার্ড কোডেড মেশিন কোড দিয়ে প্রোগ্রামিং করার মানে মানুষ যখন দেখলো যে আসলে এভাবে 0 1 দিয়ে আর প্রোগ্রামিং করা যাচ্ছে না, বা একটু ইজিয়ার কিছু দরকার, তখনই প্রথমেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা বাজারে আসে বলবো না, যে উদ্ভাবিত হয় বলবো। এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার ঠিক এক ধাপ উপরে কাজ করে, আপনার মাইক্রোপ্রসেসরের এক ধাপ উপরে। কারণ এক ধাপ উপরে বলতে কি বোঝাচ্ছি, আমার মাইক্রোপ্রসেসর যে ভাষাটা বুঝে অনলি বাইনারি কোডস, একদম শুধু 0 1 ছাড়া কিছু বুঝে না, দ্যাটস কল্ড মেশিন ল্যাঙ্গুয়েজ। এর এক ধাপ উপরে যে জিনিসটা একটু মানুষের কথার মতো বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের দিকে একটু নিয়ে যায় জিনিসগুলাকে, মানুষ বুঝার মতো কিছুতে নিয়ে যায়, সেটা হচ্ছে অ্যাসেম্বলার বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো জিনিস যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলার প্রোগ্রামের থ্রুতে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। দ্যাট মিন্স আমি যদি বলি অ্যাসেম্বলারের কাজটা কি, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। কাকে কনভার্ট করবে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডকে। এখানে দুইটা কথা বলা আছে, দেখেন যে assembler is a program that converts the software written in symbolic machine language ব্র্যাকেট হচ্ছে source program into hexadecimal machine language বা object program। তো অবজেক্ট কোড যদি কেউ বলে, অলওয়েজ বুঝে নেবেন সেটা একটা মেশিন কোড। সোর্স প্রোগ্রাম যদি বলে, সেটা যেই প্রোগ্রামিং দিয়ে লিখছেন, মানে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখছেন তার কোড। সো যদি এখন আরেকটু কথা বলি, এই ডেভেলপমেন্ট মডিফিকেশন যদি আমরা চিন্তা করি, একদম 0 1 দিয়ে লেখা কোডের মধ্যে চেঞ্জ করার জন্য, দ্যাট ইজ গোয়িং টু বি ডিভাস্টেটিং। পারবেন না সহজে, এত মানে সরি, হঠাৎ করে ঘুম পেয়ে গেল, বুঝলাম না। তো এত পরিমাণে কোডিং এর মাঝখানে আপনি চেঞ্জ আপডেট করা, 0 আর 1 যদি সবকিছুর মধ্যে থাকে, ইটস নট ইজি। অন দি আদার হ্যান্ড, আপনি আমি যারা একটু দুর্বল, আমরা পারবো না এই শুধু 0 1 নিয়ে কাজ করতে। অনলি দ্য বেস্ট অফ দ্য বেস্ট পিপল উইথ ম্যাথমেটিক্স এন্ড এট দ্য সেম টাইম অনেক লম্বা মেমোরি যাদের, তারা হচ্ছে ওগুলো নিয়ে কাজ করতে পারবে, আমরা পারবো না। সো আমরা কি করব, আমাদের জন্য কিছু ইজি করে দাও, বা তারা দেখলো যে আরো মানুষকে এঙ্গেজ করানোর জন্য অবশ্যই একটু ইজিয়ার কিছু লাগবে, দেন এই আপনার জিনিসটা আবিষ্কার হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবং এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপরে কম্পাইলার দিয়ে প্রথম কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ আসলো হচ্ছে সি, বাই মিস্টার ডেনিস রিচি, যিনি বছর 2 3 আগে মারা গেছেন। উনি কম্পিউটারের প্রথম থার্ড জেনারেশন বা সি ল্যাঙ্গুয়েজের
ইয়ে ছিলেন, উদ্ভাবনকারী ছিলেন। এবং জিনিসটা আপনারা হয়তো জানেন হিস্ট্রিটা, উনি বেল ল্যাব, যে আলেকজান্ডার গ্রাহাম বেল, তার যেটা ল্যাব ছিল বেল ল্যাবরেটরিজ, সেখানে উনি এই ল্যাঙ্গুয়েজটা প্রথম আবিষ্কার করেন। এবং ওখানে আবিষ্কার করেন বলবো না, মানে তৈরি করেন। কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে আসলে আবিষ্কার বলে কিছু নাই। তো ওখানে উনি ল্যাঙ্গুয়েজটার নাম দিয়েছিলেন হচ্ছে বি, বি ফর বেল ল্যাব। এবং পরে কিছু আপডেট বা আপগ্রেড করে ল্যাঙ্গুয়েজটাকে আরো সুন্দর করে তখন আরেক ধাপ বাড়ায় নাম দেওয়া হয়েছিল সি। সো দেখি আপনারা একটু বলেন তো সি থেকে সি প্লাস প্লাস কিভাবে আসে? এনি আইডিয়া? ইটস ভেরি সিম্পল। আপডেট করেছেন? আপগ্রেড তো করছি, কি ধরনের আপগ্রেড করছি? স্যার অবজেক্টটা একটু ইয়ে করছে ওপি। নট লাইক দ্যাট, এটা জোক, ইটস নাথিং সিরিয়াস। আপনারা সিরিয়াসলি নিচ্ছেন না। অ্যাকচুয়ালি সি থেকে সি প্লাস প্লাস আসে ইনক্রিমেন্ট করে। আপনি সি কে ইনক্রিমেন্ট করেন, রাইট, প্লাস প্লাস। তো ইটস অ্যাকচুয়ালি মাই জোক, আমি নিজে বানাইছিলাম ব্যাক ইন মাই ডেজ, যখন আপনাদের জায়গায় আমি ছিলাম। এনিওয়েজ, আমার ফ্রেন্ডরা মজা পাইছিল এটা শুনে। ইনফ্যাক্ট এই জোকটা যেদিন বলি, আমার ফার্স্ট ইয়ারের লাস্ট এক্সাম, ওই দিন সি প্রোগ্রামিং এক্সাম ছিল। তো আমি শুয়ে শুয়ে পড়তেছি, এখন আমার একটা খুব সুন্দর ফ্রেন্ড ছিল যে হাসলে মানে খুব ভালো লাগতো ছেলেটা, সৃষ্টি। তো ওরে বলতাম সবসময়, বন্ধু তোমার হাসি অনেক সুন্দর। তো বলতেছে যে তাহলে একটু হাসায় দেখা, পরীক্ষা একটু পরে কিছু পারি না। পরে বললাম যে আচ্ছা বল তো সি থেকে সি প্লাস প্লাস কেমনে আসে? তো দেন কেমনে আসে মানে কি, আমি বললাম ইনক্রিমেন্ট করলে আসে, মানে লেম জোকস থাকে না কিছু, তখন ও হাসে দিছিল। যাই হোক, আই স্টিল রিমেম্বার দি ইনসিডেন্ট। এবং ওই 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 এক্সামে এ প্লাস পাইছিলাম এবং আমার ওটাও মনে আছে। এনিওয়েজ, তো একটা ছোট্ট ইনস্ট্রাকশন যদি দেখি আমরা, এটা ছোট্ট একটা কোড যেখানে হচ্ছে এ আর বি যোগ করে এ এর রেজাল্টটা আমি একটা অ্যাড্রেসে স্টোর করব। মনে রাখবেন, কোন হেক্সাডেসিমাল নাম্বার বা এরকম 1 থেকে এফ পর্যন্ত, সরি 0 থেকে এফ পর্যন্ত কোনো কিছু যদি দেখেন, ধরে নেবেন অবভিয়াসলি সেটা হেক্সাডেসিমালে আছে। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে সেটা অবশ্যই কোনো একটা মেমোরি অ্যাড্রেস, মানে র্যামের বাইট অ্যাড্রেস। তো যেটা বলছিলাম, আমরা ফার্স্টে এ তে 21 নিলাম, বি তে 2a নিলাম, দেন অ্যাড বি বললাম। অ্যাড বি মানে হচ্ছে, মনে রাখবেন আমাদের এই আর্কিটেকচার স্টাইলে অ্যাড এর পরে একটাই অপারেটর থাকে, কারণ বাকি অপারেটরটা বাই ডিফল্ট অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর কে? এ, এটা মনে রাখবেন। So this add b basically means a equals to a plus b in our C programming language. মানে C তে a equals to a plus b লিখলে যা হবে, এখানে শুধু add b লিখলে ঠিক সেই কাজটাই হবে। এবং দেন আসে হচ্ছে স্টোর অ্যাকুমুলেটর STA, এবং কোথায় স্টোর করবে? মেমোরির অ্যাড্রেস 41FF। আপনারা আশা করি মেমোরি অ্যাড্রেস জানেন যদি পয়েন্টার নিয়ে সি তে কাজ করে থাকেন। অথবা আজকে হচ্ছে একটা ছোট্ট সি প্রোগ্রাম লিখবেন যে x equals to 5 printf, ওর ভিতরে %d কোলন, সরি ইনভার্টেড কমা শেষ করে কমা দিয়ে লিখবেন x, যেটা আগে লিখছেন x এর ভ্যালু প্রিন্ট হইতো, ওখানে এখন লিখবেন m% দিয়ে x। দেখবেন x এর অ্যাড্রেসটা প্রিন্ট করে দেখাচ্ছে x ভ্যারিয়েবলটার জন্য কোথায় র্যামের জায়গা ঠিক করে রাখছে। ওই অ্যাড্রেসটা হচ্ছে এই অ্যাড্রেসটা, ঠিক আছে? সো এটার ব্যাখ্যা পাশাপাশি দেওয়া আছে, আপনারা চাইলে এটা মিলাই দেখতে পারেন এবং দ্যাট উইল বি কি বলবো, মোর আন্ডারস্ট্যান্ডেবল। তো এই যে বলছিলাম ইনস্ট্রাকশন গুলো এক একজন এক এক লেন্থের। এটা কিন্তু 2 বাইট, ঠিক আছে? এটা 2 বাইটের, এটা 2 বাইটের, এইটা আবার 1 বাইটের, এটা আবার 3 বাইটের, এটা আবার 1 বাইটের। তো এটা যদি কেউ জিজ্ঞেস করেন স্যার কিভাবে বুঝলেন, এটা আমরা পড়াইতে পড়াইতে বুঝছি, তো আমরা পড়তে পড়তেও বুঝছি, সেটাও একটা কথা। সো মুভ এ, মানে মুভ ইনটু এ, এটা 202A অ্যাড্রেসে সেভ হইছে। একটা কথা বলে রাখি, এই যে 202ACEF 2032 আর 41FF, দিস আর অল দ্য সেম, একই র্যামের ভিতরে, আলাদা কোনো কিছুতে না। তো এরকম কোন অংশে এ বি এর পরে সি আসছে? এখানে দেখেন বি বলতে কিন্তু কিছু ছিল না, ডাইরেক্ট 202C তে চলে গেছে, কারণ ও বুঝে গেছে যে এই অ্যাড্রেসে যদি এটা লেখা শুরু করি আমার 2 বাইট জায়গা যাবে। সো এ বি 2 বাইট আপনার এই ইনস্ট্রাকশন লেখার জন্য রয়ে গেল, দেন সি তে আমার জায়গা আবার পাওয়া গেল, তখন এটা লিখলাম। তো এইভাবে ওয়ান আফটার ওয়ান হচ্ছে এখানে আপনার পুরোটা সাজায় দেখাইছে যে কোন বাইটে অ্যাকচুয়ালি কি ঢুকে। ক্লিয়ার? বুঝা গেছে? রাইট স্যার। জি স্যার বুঝছি। গুড। আরেকটা এক্সাম্পল আছে, এটাও একটা ইয়ের অ্যাসেম্বলি কোডের। এখানে একটা ঝামেলা ওরা করে, সেটা হচ্ছে কপিস 24 ইনটু অ্যাকুমুলেটর। এটা অ্যাকচুয়ালি অ্যাকুমুলেটর চিন্তা করেন না,
চিন্তা করবেন যে কপি ইজ 24 ইন্টু বি, ঠিক আছে? এবং ইনক্রিমেন্ট করার ইনস্ট্রাকশন হচ্ছে আইএনআর, এটা ফর 8085 মনে রাখবেন। এটা আবার আমরা যখন 8086 এর জন্য করতে যাব তখন কিন্তু আবার কাজ করবে না, ওটা ডিফারেন্ট হবে, ওর আর্কিটেকচার আলাদা। তো ওইভাবে মুভ ইনটু বি 24 ইনক্রিমেন্ট বি, মুভ ইনটু এ বি মানে হচ্ছে এ ইকুয়ালস টু বি, দেন সাবট্রাক্ট বি মানে হচ্ছে এ ইকুয়ালস টু এ মাইনাস বি, এবং ফলাফল হবে 0, বুঝতে পারতেছেন? সেটাকে স্টোর করতে বললাম এই অ্যাড্রেসটাতে 5FFF, and then the program stops. তো সেম জিনিস। আর যদি এটা কেউ এখন না বুঝেন, ডোন্ট ওয়ারি, আমরা ল্যাবে আজকে একই কাজটাই করব, তখন আস্তে ধীরে আরো দুইটা ইনস্ট্রাকশন অতিরিক্ত দেখব, ডিভাইড, মাল্টিপ্লাই। আই হোপ ইজিলি বুঝে যাবেন, সমস্যা হবে না। আর ফাইনালি যেটা থাকে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ভার্সেস মেশিন ল্যাঙ্গুয়েজ। ছোট্ট একটা ব্যাখ্যা দেওয়া আছে, এটা অলরেডি বলে ফেলছি পড়ানোর মাঝখানে, আমি আর এটা রিপিট করব না। সো দ্যাটস ইট ফর টুডে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আদারওয়াইজ আমি আপনাদের অ্যাটেন্ডেন্সের লিংক দিচ্ছি একটা, জাস্ট গিভ মি আ সেকেন্ড।